আপার প্রাইমারি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ ব্যাচে আর্টসের মধ্যে আমি যে আলাদা ব্যাচ করেছিলাম তার সোশ্যাল সায়েন্স টপিকটার গুরুত্বপূর্ণ ভূগোলের একটা বিষয় আলোচনা করতে শুরু করেছি গত সপ্তাহে। সেই টপিকেরই আজকের অংশ হচ্ছে শিলা। ঠিক আছে, পৃথিবীর গঠনের প্রথম পার্ট আমি কিন্তু গত সপ্তাহে নিয়ে নিয়েছিলাম। সেটা তোমাদেরকে গ্রুপে আর টেলিগ্রাম গ্রুপে আমি তার রেকর্ডিং শেয়ার করেছি। যারা ওই ক্লাসে ছিলে না তারা আশা করব ওই প্রথম অংশ দেখে নিয়েছো। ঠিক তারপর থেকে আজকের অংশ শুরু করব। আজকের আলোচ্য টপিক হচ্ছে শিলা। তো খাতায় প্রত্যেকে হেডিং করো ভালো করে, শিলা বলে। দেখো শিলা কাকে বলে, শিলা কি, এটা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। শিলা কাকে বলে বা শিলা বলতে কি বুঝি, কি বলবে কেউ একজন নিজের ভাষায় বলা যাবে শিলা কাকে বলে বা শিলা বলতে আমরা কি বুঝি। তাহলে আমরা গত ক্লাসে এটা এইটুকু ডিসকাস করে দিয়েছিলাম যে পৃথিবীর অভ্যন্তরে কোন স্তর পর্যন্ত কি স্তরে কি বৈশিষ্ট্য ডিসকাস করা হয়েছিল। তাহলে পৃথিবীর যে ওপরের যে সারফেসটা, যাকে ইংলিশে ক্রাস্ট বলি, বাংলায় কি বলি, ভূত্বক বলি। তাহলে ভূত্বক যে সকল উপাদান দ্বারা গঠিত তাকেই কি বলা হয়, শিলা বলা হয়। বিভিন্ন ভূবিদদের মধ্যে বা ভূতত্ত্ববিদদের মধ্যে দুই বা ততোধিক খনিজ পদার্থ নির্দিষ্ট রাসায়নিক অনুপাতে মিশ্রিত হয়ে এক একটি শিলা তৈরি করে। তাহলে আমরা যে শিলাকে যদি ক্লাসিফাই করি বা শ্রেণীবিভাগ করি, কটা ভাগে ভাগ করতে পারি? আমরা কিন্তু তিনটে ভাগে ভাগ করতে পারি। এটাই আমার গত ক্লাসের শেষ অংশ ছিল। তিনটে কি কি ভাগ করতে পারি লিখে নাও। আগ্নেয় শিলা, হ্যাঁ কি না, আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার পরে কি, পাললিক শিলা। খুব ভালো করে ফ্রেশ করে নোট ডাউন করো, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে রাখো, খুব হেল্পফুল হবে কিন্তু। আর লাস্ট নোট ডাউন করো 3 নম্বর, রূপান্তরিত শিলা। তাহলে আজকের ক্লাসের আমাদের আলোচ্য টপিক বা আলোচ্য বিষয় কি? আজকের ক্লাসে আমরা এই তিনটে শিলা যে পড়ছি, এই তিনটে শিলাকে উদাহরণ বৈশিষ্ট্য সহ বিস্তারিতভাবে ভাগ করব। তাহলে এই পৃথিবীর গঠন টপিকটা কিন্তু কমপ্লিট। এরপরে আস্তে আস্তে আমরা বৃষ্টিপাত, মেঘ, বায়ু প্রবাহ, পৃথিবী সৌরজগৎ, বিভিন্ন যে প্রাকৃতিক ভূগোলের ব্যাপারগুলো সেগুলো আলোচনা করব। ঠিক আছে, ওই ভূগোলটাই কঠিন হয়। এরপরের এই অংশ শেষ হয়ে গেলে আমরা কিন্তু আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারতের টপিকটায় ঢুকবো। ভারত উইথ রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এই টপিকটা কমপ্লিট করলে মোটামুটি আমাদের যে ভূগোল অংশটা রয়েছে, যেখান থেকে 60-এর মধ্যে প্রায় 25 নাম্বার আসার সম্ভাবনা থাকে, সেটা কমপ্লিট করতে পারবো। দেখো, গত যে 2016-তে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল, আবার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল, সেইখানে কিন্তু শিলা থেকে আর এই পৃথিবীর গঠন থেকে কোশ্চেন এসেছিল। এই শিলার মধ্যে আমাদের কি কি পড়তে হবে? শিলার মধ্যে প্রথমেই পড়ার প্রয়োজন, আমাদের প্রথমেই আলোচনা শুরু করব আগ্নেয় শিলা। তো প্রত্যেকে খাতার প্রথমে হেডিং করে নাও ভালো করে, আগ্নেয় শিলা বলে। বিস্তারিত আলোচনা করব, কোনো ডাউট থাকলে আমায় কিন্তু ডিসকাস করে নেবে। আগ্নেয় শিলা, কেউ বলতে পারবে আগ্নেয় শিলা কাকে বলে? খুব সহজ কিন্তু এটা। শিলার মধ্যে সব থেকে ইজি হচ্ছে আগ্নেয় শিলা। বলো কেউ একজন, নিশ্চয়ই বলতে পারবে, সাহস করে বলো আগ্নেয় শিলা কাকে বলে। বলো বলো নিজের মতো করে কেউ একজন। অগ্ন্যুৎপাতের ফলে যে শিলা গঠিত হয়। হ্যাঁ, একদমই তাই। দেখো, আমাদের যখন পৃথিবীর সৃষ্টি সময়, আমরা এটা গত ক্লাসে ডিসকাস করেছিলাম যে একটা গ্যাসীয় পিণ্ড ছিল। সেই গ্যাসীয় পিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে করে তরল হয়। পরে ওই তরল আরও তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়। কিন্তু পৃথিবীর অভ্যন্তরে গলিত এবং একটা বাষ্পাকারে বেশ কিছু পদার্থ বর্তমান, যেটা কি, যেটা হচ্ছে লাভা বা ম্যাগমা বলতে পারি। এবার এই যে পৃথিবী যে গ্যাসীয় পিণ্ড থেকে শীতল হচ্ছে, তাহলে একটা গ্যাস, গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন যখন হচ্ছে, এই গলিত অবস্থা থেকে ঘনীভূত হয়ে যে কঠিন অবস্থায় পরিণত হচ্ছে, এই কঠিন যে শিলাটা, এটাই কিন্তু আগ্নেয় শিলা। অর্থাৎ অগ্নিময় অবস্থা থেকে যেহেতু সৃষ্টি হয়েছে, তাই এটাকে বলা হয় আগ্নেয় শিলা, বা ইংলিশে এটাকে কি বলি, ইগনিয়াস রক বলা হয়। ইগনিয়াস কথার অর্থ কি, আগুন, মনে থাকবে। দেখ, তাহলে এই শিলার বৈশিষ্ট্য কি, এটা আমাদের নেক্সট আলোচ্য টপিক। ওকে, বৈশিষ্ট্য পড়বো, উদাহরণ পড়বো, ক্লাসিফিকেশন পড়বো, গুরুত্বপূর্ণ। কেন বৈশিষ্ট্য এইভাবে আমি নোট ডাউন করাচ্ছি, বারবার ক্লাসে এই বলি, এখন পরীক্ষার ট্রেন্ড কিন্তু যেহেতু সিটেটের কোশ্চেন আমাদের গুরুত্ব রাখা প্রয়োজন, তাই এই সোশ্যাল সায়েন্সের মধ্যে বিবৃতিমূলক কোশ্চেন কিন্তু খুব আস্তে লক্ষ্য করা যাচ্ছে। এটা এখন পরীক্ষার ট্রেন্ড একটা।
বিভিন্ন পরীক্ষার। কিরকম বিবৃতি টাইপ বলতে? বিবৃতি টাইপ বলতে এরকম যে নিচের কোন বিবৃতিটি ও আগ্নেয় শিলা সম্পর্কিত সঠিক, বা নিচের কোন বিবৃতিটি আগ্নেয় শিলা সম্পর্কিত ভুল। এইগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন, বুঝতে পারলে? এই জন্য আমি ব্যাখ্যা করে রাখছি যে তোমার আগ্নেয় শিলাকে কি কিভাবে ভাগ করা যায় বা কি ব্যাপার বা তার বৈশিষ্ট্য কি। দেখো, প্রথমেই যে বৈশিষ্ট্য আলোচনা করব এটা কিন্তু জীবাশ্মবিহীন। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। স্যার জীবাশ্মবিহীন। এটা কি প্রথম শুরু হলো স্যার, না অনেকটা সব- হয়ে গেছে? সবে শুরু করলাম, 5 মিনিট সবে জাস্ট আগের দিনের যে ক্লাসিফিকেশন বলে তো সবে আগ্নেয়শিলা শুরু করেছি। ওকে, ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করবে, জীবাশ্মবিহীন। যেহেতু উত্তপ্ত গলিত অবস্থা থেকে তরল, তরল থেকে কঠিনে পরিণত হয়েছে, অর্থাৎ তাপ বিকিরণের মাধ্যমে এই শিলা গঠিত হয়েছে, তাই এর মধ্যে কোনো জীব দেহ আসা সম্ভব নয়। তাই এই শিলা সম্পূর্ণ জীবাশ্মবিহীন। কথাটা মনে থাকবে, হ্যাঁ কিনা? কোশ্চেন আসে কোন ধরনের শিলায় কোনো জীবাশ্ম লক্ষ্য করা যায় না। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আগ্নেয় শিলা। নেক্সট, নেক্সট পয়েন্ট আমরা করব স্তরবিহীন। এই স্তরবিহীন কেন কথাটা উল্লেখ করছি? এই শিলা অর্থাৎ আগ্নেয় শিলা উত্তপ্ত অবস্থায় ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বেঁধে এইরকম ধরনের শিলা গ্রহণ করেছে। যেহেতু একটা কন্টিনিউ প্রসেস, তাহলে এর ওপরে আবার নতুন করে কোনো শিলা স্তর চাপা বা তারপরে আবার কোনো শিলা স্তর, তারপরে আবার কোনো স্তর হয়ে কোনো স্তরীভূত হওয়ার সম্ভাবনা ছিলই না। তাই আগ্নেয় শিলা একটা নিরেট প্রকৃতির শিলা, যার মধ্যে কোনো স্তর নেই। হচ্ছে, নেক্সট নোট ডাউন করো, এই শিলা হচ্ছে প্রাচীনতম শিলা। যারা আমার সোশ্যাল সায়েন্স ক্লাস দেখছো, যারা আগের দিন ইতিহাস ক্লাস করেছো, আগে ভূগোল ক্লাস করছো, নোট খাতায় রেডি করো। এর বাইরে একটা কোশ্চেন তুমি আমাকে বলবে, ঠিক আছে? এমসিকিউ ডিসকাস করবো, এক একটা টপিক কমপ্লিট হবে। দেখো, প্রাচীনতম শিলা, এই আগ্নেয় শিলার কিন্তু বলা হয় এটা পৃথিবীর প্রাচীনতম শিলা। এই শিলা থেকে অন্যান্য শিলার উৎপত্তি লাভ হয়, কিন্তু এটা হচ্ছে আদি শিলা বলা হয়। ঠিক আছে, লিখে রাখো। নেক্সট, অন্য শিলাদের থেকে অপেক্ষাকৃত অপেক্ষাকৃত ঘন, অর্থাৎ ঘনত্বের দিক দিয়ে বেশি এবং ওজনে বেশি বা ওজনে ভারী হয়। এই শিলা অপেক্ষাকৃত ঘন এবং ভারী হয়। নেক্সট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, এটা যে ক্রিস্টালাইজ ফর্মে পাওয়া যায়, অর্থাৎ এই শিলা কিন্তু কেলাসিত। কেলাসিত বলতে কি বলতে পারি? উত্তপ্ত বা গলিত অবস্থা থেকে যখন তাপ বিকিরণ করে এই শিলা তৈরি হয়েছে, তাহলে এরা কিন্তু একটা সুনির্দিষ্ট কেলাসন পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট আকার হিসাবে গঠিত। তাই এটাকে বলতে পারি, এই শিলাকে বলতে পারি কেলাসিত শিলা। বোঝা গেছে? চলো, এবার নেক্সট আমাদের একটা টপিক হেডিং করে নাও আগ্নেয় শিলার ওপর, যে গঠন বৈচিত্র্য। নেক্সট নোট ডাউন করবে, গঠন বৈচিত্র্য। গঠন বৈচিত্র্য বলতে কি? ব্যাকেটে একটা নোট ডাউন করে নাও, বুনট। এই বুনট কথার অর্থ কি? এই যে বোনা, যেরকম আমাদের কোনো উল দিয়ে কোনো পশমের জিনিস তৈরি করা হয়, কোনো উলের একটা কোনো সোয়েটার তৈরি করা হয়, তাহলে এটাকে বোনা যেরকম, সেরকমই কোনো কোনো বিশেষ ধরনের গঠন বা দানা দ্বারা যে এই শিলা গঠিত হচ্ছে, তাহলে এই বুনট বা এই গঠন বৈচিত্র্যের উপর কিন্তু বেশ কিছু ধরনের আমাদের এক্সাম্পল করতে হবে। তার মধ্যে প্রথম এক্সাম্পল, 1 নম্বর, নোট ডাউন করো, কাঁচ বা কাঁচের ন্যায় দানাবিহীন। ওকে, কাঁচের ন্যায় দানাবিহীন, এটা হচ্ছে প্রথম গঠন বৈচিত্র্য। অর্থাৎ একদম কাঁচ যেমন পুরো স্বচ্ছ হয়, কাঁচের মধ্যে কোনো দানার ব্যাপারটা থাকে না, সেই মানে একদম মনে হয় যে কাঁচ যেমন একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার, বরফের মতো, সেই রকম গঠনও কিন্তু আগ্নেয় শিলায় লক্ষ্য করা যায়। এরপরে বেশ কিছু টার্ম আমরা পড়বো, মানে একদম পুরো জিওগ্রাফিক্যাল একদম টার্ম, সেই টার্মগুলোর সঙ্গে আমাদের পরিচিত হওয়া প্রয়োজন। প্রতিটা কিন্তু ইংলিশ টার্ম, এর বাংলা কিন্তু প্রপার বাংলা নেই। নেক্সট নোট ডাউন করো, প্রথম যেটা ইম্পর্টেন্ট, যে এফানিটিক। এই এফানিটিক কথাটা কেউ শুনেছো? এফানিটিক কথাটা কেউ শুনেছো? যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছো, কেউ কি আছো যাদের ভূগোলে গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশনে ভূগোল ছিল? এফানিটিক কথাটা শুনেছো? এফানিটিক বলতে যে আগ্নেয় শিলা দানাটা অতি সূক্ষ্ম। ওকে, অতি সূক্ষ্ম দানা, মনে থাকবে? কেউ শোনোনি? কোনো অসুবিধা নেই,
আচ্ছা রিমি, তোমার তো জিওগ্রাফি সাবজেক্ট মেবি, তোমার এটার কোনো আইডিয়া আছে বা মনে পড়ছে? হ্যাঁ স্যার। এফানেটিক অর্থাৎ স্যার এটা, আসলে হ্যাঁ। অনেকজনকে গেছে তো আমার ঠিক নামটা মনে পড়ছে না, তাই ঠিক কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, শুনে নাও শুনে নাও, মনে থাকবে এমন কোনো ব্যাপার হ্যাঁ স্যার, নয়। ঠিক আছে। দেখো, হুম। অতি সূক্ষ্ম দানাযুক্ত কোনো কণা যদি আগ্নেয়শিলার গঠনের প্রধান উপাদান হয়, তাহলে তাকে কি বলা হয়? এফানেটিক বলা হয়। এর বাস্তবিক এক্সাম্পল কি? এর বাস্তবিক এক্সাম্পল আমাদের মনে রাখা দরকার, যেটা আমি ব্লু কালারে লিখবো। বাস্তবিক এক্সাম্পল, 1 নম্বর এক্সাম্পল, 2 নম্বর এক্সাম্পল। আচ্ছা পাশাপাশি লিখি, 1 2 লেখা দেবো, অনেক কমা দিয়ে লিখি। নোট ডাউন করে নাও, ব্যাসাল্ট। ব্যাসাল্টের নাম তো শুনেছো নিশ্চয়ই প্রত্যেকে। ব্যাসাল্ট শিলা কিন্তু আগ্নেয় শিলা, আর এই ধরনের এফানেটিক প্রকৃতির শিলা। আরেকটা নোট ডাউন করো, অ্যান্ডেসাইট। অ্যান্ডেসাইট, ওকে, মনে থাকবে, অ্যান্ডেসাইট। নেক্সট নোট ডাউন করো, এফানেটিক তো হলো, এরপরে হচ্ছে ফেনারিটিক। এই একটু ডেপথলি বলে রাখছি, কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো ডাউট বা কোনো সমস্যা হবে না। ফেনারিটিক, ফেনারিটিক বলতে কি? সূক্ষ্ম দানা, কিন্তু এটাকে অতটা সূক্ষ্ম বলবো না, তাই এটাকে না ক্ষুদ্র দানা বলতে পারি। দেখো তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে প্রত্যেকেই দক্ষ, সূক্ষ্ম আর ক্ষুদ্রের মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতেই পারছো। যেটা মোটামুটি ক্ষুদ্র দানা, কিন্তু খালি চোখে আমরা দেখতে পাই। যার বাস্তবিক এক্সাম্পল কীরকম, নোট ডাউন করে নাও, গ্রানাইট। গ্রানাইটের নামও তোমরা কিন্তু প্রত্যেকে শুনেছো। তারপরে নোট ডাউন করবে যে পরফাইটিক। পরফাইটিক, পরফাইটিক, পরফাইটিক বলতে কি? এখানে না দু ধরনের দানার সংমিশ্রণ লক্ষ্য করা যায়। লিখে রাখো, বড় ও ছোট দানা। ওকে, বড় ও ছোট দানা, অর্থাৎ এই ধরনের আগ্নেয় শিলায় দু ধরনের দানার কিন্তু একটা মিশ্রণ পাওয়া যায়, বড় ও ছোট দানা, যেগুলো মোটামুটি খালি চোখে দেখতে পাওয়া যায়। যার এক্সাম্পল কি হবে? রায়োলাইট। রায়োলাইট, ওকে। নেক্সট নোট ডাউন করো যে পাইরোক্লাস্টিক। নেক্সট নোট ডাউন করবে পাইরোক্লাস্টিক। 4 নম্বর বা এটাকে 5 নম্বর বলতে পারো, পাইরোক্লাস্টিক। পাইরোক্লাস্টিক, মনে থাকবে। এই পাইরোক্লাস্টিকের এক্সাম্পল কি? এটা হচ্ছে সেরকম কোনো এক্সাম্পল সেই অর্থে নেই, তবে এটাকে এর বৈশিষ্ট্য অনুযায়ী যদি লেখো, তাহলে এটা লিখে রাখো যে বৃহৎ আকৃতি। বৃহৎ আকৃতির দানা, বৃহৎ দানা। এর কিন্তু বাস্তবিক এক্সাম্পল সেই অর্থে নেই, আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। তাহলে এটা আগ্নেয়শিলার কি পেলাম? গঠন বৈচিত্র্য পেলাম। দেখো তাহলে বিভিন্ন গঠনের বিভিন্ন কিন্তু ভাবে আগ্নেয়শিলা গঠিত হয়। এগুলো তোমরা সেই অর্থে কোনো বইতে পাবে না, আমি যে নোট রেডি করা, সেই নোট থেকেই আমি কিন্তু এগুলো পরপর রেডি করে দিচ্ছি, খাতায় যেন খুব ভালো করে রেডি থাকে। অসুবিধা নেই। চল নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব, যে এটা আমরা কিন্তু ভাগ বললাম না, গঠন বৈচিত্র্য বললাম। এর পরে যেটা আলোচনার টপিক, সেটা হচ্ছে শ্রেণী বিভাগ। আগ্নেয়শিলা কিন্তু এখনো শেষ হয়নি। নেক্সট নোট ডাউন করে নাও, শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ, কার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব? আগ্নেয়শিলার শ্রেণী বিভাগ। তাহলে আগ্নেয়শিলার যদি শ্রেণী বিভাগ নিয়ে ডিসকাস করি, তাহলে প্রথমেই এই ডিসকাশনটা এইভাবে করা উচিত যে এই যে ভাগটা করব আগ্নেয়শিলা, কিসের ওপর ভিত্তি করে এর ভাগ করব? আমরা এটার ভাগ করব উৎপত্তি ও গঠন অনুসারে। তাহলে ছোট করে লিখে রাখো, উৎপত্তি ও গঠন অনুসারে। কেউ বলতে পারবে উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়শিলাকে কটা ভাগে ভাগ করা যায় এবং কি কি? কারোর এনি আইডিয়া রয়েছে এই সম্বন্ধে? কোনো আইডিয়া? দুটো ভাগে ভাগ করা যায়, হ্যাঁ, কি কি ভাগে বলো উৎপত্তি ও গঠন অনুসারে? নিঃসারী আর উদ্বেগী। ভেরি গুড, পারফেক্ট, সুন্দর। এই তো জানো মোটামুটি। নোট ডাউন করো, নিঃসারী। আমি নিঃসারী বলেই চলে যাচ্ছি, তোমরা বাকিটা লেখো। নিঃসারী আগ্নেয়শিলা, আর এদিকে খাতায় এদিকে লেখো যে উদ্বেদী আগ্নেয়শিলা। উদ্বেদী আগ্নেয়শিলা, ঠিক আছে। নিঃসারী আগ্নেয়শিলা, আর একটা হচ্ছে উদ্বেদী আগ্নেয়শিলা। দেখো এটা দুটো পার্থক্যটা কিসের রেসপেক্টে বললাম? আমরা কিন্তু পার্থক্যটা বললাম যে উৎপত্তি ও গঠনের রেসপেক্টে। এইবার উৎপত্তি ও গঠনের রেসপেক্ট তো বুঝলাম, তাহলে এখানের মধ্যে ডিফারেন্সটা কি? দেখো, নিঃসারী বলতে কি বুঝি বা নিঃসারীর বৈশিষ্ট্য কি? নিঃসারী আগ্নেয়শিলা সেটাই যেটা
পৃথিবীর অভ্যন্তরে গলিত পদার্থ যখন আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বাইরে বেরিয়ে আসে এবং ঠান্ডা হয়ে শিলা গঠন করে তাকে বলা হয় নিঃসারী আগ্নেয় শিলা। কথাটা মনে থাকবে? হ্যাঁ কিনা? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। স্যার আরেকবার বলুন এটা। যখন আমাদের পৃথিবীর কেন্দ্রে কি আছে, ম্যাগমা বা লাভা আছে, তো যেগুলো সক্রিয় আগ্নেয়গিরি সেগুলো কি হয়, জ্বালামুখ থেকে অগ্নুৎপাত হয়। তাহলে ওই অগ্নুৎপাতের কারণে বাইরে যখন নির্গত হচ্ছে ক্রমাগত লাভা, সেই লাভা আবার ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে যে আগ্নেয়শিলা তৈরি করছে তাই কি বলা হয়, তাকে বলা হয় নিঃসারী আগ্নেয়শিলা। কথাটা বোঝা গেছে? রেসপন্স করো। হচ্ছে তাহলে এটার হ্যাঁ ব্যাপারটা স্যার। কি, এটাকে একটা স্পেশাল নামে বলা হয়, একে বলা হয় বহিস্থ বহিস্থ আগ্নেয়শিলা, অর্থাৎ যেটা বাইরে বেরিয়ে আসে। ব্যাখ্যা নিশ্চয়ই করে নিতে পারবে, রেসপন্স করো। আর এই উদ্বেদীকে কি বলা হয় জানো, যেটা বাইরে বেরোতে না পারার কারণে তরল ম্যাগমা ভূপৃষ্ঠে কখনোই পৌঁছায় না, এই কারণে পৃথিবীর অভ্যন্তরে ধীরে ধীরে জমাট বেঁধে এই ধরনের শিলা তৈরি করে। একে বলা হয় অন্তজ বা অন্তস্থ অন্তস্থ আগ্নেয়শিলা বা অন্তজৌ বলা হয়। একে বলা হয় বহিজ, একে বলা হয় অন্তজ বা অন্তস্থ, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? এবার আমাদের যেটা পরীক্ষার ওরিয়েন্টেড, যেটা ইম্পর্টেন্ট, এর এক্সাম্পল কি। এক্সাম্পল কি? এক্সাম্পল কি? এর এক্সাম্পল দুটো বলতে পারি। একটা এক্সাম্পল হচ্ছে ব্যাসাল্ট, নোট ডাউন করে নাও, ব্যাসাল্ট। আর দু নম্বর এক্সাম্পল লেখো যে পিউমিস। এই নামগুলো সম্বন্ধে একটু তোমাদের পরিচয় হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো হচ্ছে নিঃসারী, অর্থাৎ অগ্নুৎপাতের দ্বারা সম্ভব হচ্ছে। এরপরে অন্তজ বা উদ্বেদী, ওই উদ্বেদী আগ্নেয়শিলার এক্সাম্পল কি, নোট ডাউন করে রাখো, গ্যাব্রো। মনে থাকবে? গ্যাব্রো, যত পারো নাম কিন্তু মনে রাখো। হচ্ছে এই উদ্বেদী আগ্নেয়শিলা, একে না আবার দুটো ভাগে ভাগ করা যায়, আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। একটাকে বলা হয় পাতলিক, আর একটাকে বলা হয় উপপাতলিক। পাতলিক বলতে কোনটা, জাস্ট ভূপৃষ্ঠের মানে একদম কেন্দ্রের কাছাকাছি, মানে ভূপৃষ্ঠ থেকে অনেক নিচু। আর উপপাতলিক কোনটা, যেটা ভূপৃষ্ঠ থেকে একটু গভীরে। তাহলে এটা গভীরতার উপর ভিত্তি করে। তাহলে পৃথিবীর কেন্দ্রে যে লাভা রয়েছে, ওই লাভা যদি পৃথিবীর কেন্দ্রেই ঠান্ডা হয়, তাহলে যে উদ্ভিদী আগ্নেয়শিলা পাবো ওটাকে কি বলা হয়, পাতালিক, যে পাতালে একদম। আর উপপাতলিক কোনটা, যেটা ভূগর্ভস্থ লাভা যখন উপরের দিকে উঠে আসার চেষ্টা করেছে, তাদেরকে আমরা বলি কি, যে হচ্ছে উপপাতলিক। তাহলে আর একটা গ্যাব্রোর সঙ্গে আরেকটা এক্সাম্পল লিখে রাখো, যে ডলোরাইট। ডলোরাইট, দুটো এক্সাম্পল কিন্তু আমি বলে রাখলাম। তাহলে এই যে চারটে এক্সাম্পল পেলে, ব্যাসাল্ট, পিউমিস, গ্যাব্রো আর ডলোরাইট, এই চারটে অ্যাকচুয়ালি কার এক্সাম্পল, এই চারটেও কিন্তু আগ্নেয়শিলার এক্সাম্পল। ক্লিয়ার? রেসপন্স করো, ইয়েস অর নো। হ্যাঁ কি না? হয়েছে? হ্যাঁ চলো। হ্যাঁ স্যার। এরপরে আমাদের আর একটা শ্রেণীবিভাগ করবো। তাহলে নেক্সট আর একটা শ্রেণীবিভাগ বলে হেডিং করো। এই শ্রেণীবিভাগটা কিসের উপর ভিত্তিতে করব, আগেরটা করলাম গঠন ও উৎপত্তি ও গঠন অনুসারে। এরপরে ভাগ আমরা দেখব যে এর যে গঠনের যে খনিজ, সেই খনিজ অনুসারে, ব্র্যাকেটে লিখে নাও, খনিজ ও উপাদান অনুসারে। খনিজ ও উপাদান অনুসারে কিন্তু ভাগ করব। এই খনিজ ও উপাদান অনুসারে যদি আগ্নেয়শিলাকে ভাগ করা হয়, তাকে আমরা কি বলতে পারি, কটা ভাগে ভাগ করতে পারি, তাকে আমরা মোটামুটি চারটে ভাগে ভাগ করতে পারি। ওকে, ভালো করে নোট ডাউন করো, 1, 2, 3, 4, একদম খুব ভালো করে লিখে রাখো। তাহলে প্রথমটা কি, প্রথমটাকে বলা হয় যে ফেলাপসিক। প্রত্যেকটা ব্যাখ্যা করব, উদাহরণ দেব, কোনো অসুবিধা নেই। ফেলাপসিক, আর যা এক্সাম্পলে দিচ্ছি না কেন, প্রত্যেকটা কিসের এক্সাম্পল, আগ্নেয়শিলার এক্সাম্পল, মনে রাখো। সেকেন্ড কি, সেকেন্ডটাকে বলা হয় মেফিক। ওকে, হয়েছে? তারপরে লিখে রাখো মেফিক। মেফিক ব্যাকেটে লিখে রাখো উচ্চ মাত্রা। উচ্চ মাত্রা হচ্ছে। তারপরে লিখে রাখো যে ফেলাপসিক এবং মেফিকের মাঝামাঝি, জাস্ট এরকম লিখে রাখো, ফেলাপসিক ও মেফিকের মধ্যবর্তী পর্যায়। মেফিকের মধ্যবর্তী পর্যায়।
ওকে, তাহলে এই 4 ধরনের আগ্নেয় শিলা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে যে এই যে ভাগ করা হলো, এই ভাগের ব্যাপারটা কি, এর ভিত্তিটা কি। দেখো, যে ফেলাপসিক রয়েছে, এই ফেলাপসিকের মধ্যে কি থাকে? এই ফেলাপসিকের মধ্যে প্রচুর পরিমাণে থাকে সিলিকা আর ফেলসপার। নোট ডাউন করো, সিলিকা ও ফেলসপার বর্তমান। ওকে, মনে থাকবে সিলিকা ও ফেলসপার বর্তমান। এদের খুব লাইট কালার দেখতে হয়। আর এদের বাস্তবিক এক্সাম্পল কি? এদের বাস্তবিক এক্সাম্পল হচ্ছে রায়োলাইট। এদের বাস্তবিক এক্সাম্পল হচ্ছে রায়োলাইট। মনে থাকবে মেফিক। মেফিকে কিসের কি, মানে মেফিকের মধ্যে কি থাকে? আমি সংকেত লেখাই, ম্যাগনেসিয়াম থাকে, আয়রন থাকে। এর মধ্যে কিন্তু ম্যাগনেসিয়াম আয়রনের পরিমাণটা বেশি থাকে। এদের বাস্তবিক মানে বাস্তবিক কালার কি হয়? এদের বাস্তবিক কালার হয় ধূসর বর্ণ, বা কালচে ধূসর বর্ণ বলা উচিত। কালচে ধূসর বর্ণ, পারলে লিখে রাখো। যেমন ফেলাপসিকটা হালকা বর্ণ, আর এটা হচ্ছে কালো ধূসর বর্ণ। তাহলে এর বাস্তবিক এক্সাম্পল কি হবে? নোট ডাউন করে নাও, ব্যাসাল্ট আর হচ্ছে গ্যাব্রো। দেখো, প্রতিটা নামের সঙ্গে কিন্তু তোমরা আস্তে আস্তে পরিচিত হচ্ছ। নেক্সট হচ্ছে উচ্চমাত্রার মেফিক। এখানে আমি কেন ভাগটা বলছি, এটা না, এই যে মেফিক আর উচ্চমাত্রার মেফিক, এর মধ্যে কিন্তু উপাদানের দিক দিয়ে কোনো পার্থক্য থাকে না। এখানেও ম্যাগনেসিয়াম থাকবে, আয়রন থাকবে। তাহলে কেন এই দুটোকে ডিফার করছি? এর জন্য একটু মনে রাখো, আমি এর কালারটা চেঞ্জ করে আমাকে লিখতেই হবে। এই মেফিকের কালার কি বললাম? যে কালচে, হ্যাঁ কি না? কিন্তু উচ্চমাত্রার মেফিকের কালার কি হয়? উচ্চমাত্রার মেফিক বলতে এখানে আয়রন ও ম্যাগনেসিয়াম থাকবে, কিন্তু সেটা অনেকটা অনেকটা বেশি পরিমাণে থাকবে। এই বেশি পরিমাণে থাকবে বলে এর কারণ হচ্ছে সবুজাভ কালো। ওকে, এর বর্ণটা হয় সবুজাভ কালো। কালচে হয় বটে, তবে সবুজের দিক দিয়ে, মানে ডিপ সবুজ, মানে সবুজটা কালো হলে যেমন হয় সেই রকম। বুঝতে পারলে? অনেক গাছের পাতা দেখবে খুব সবুজ, গাঢ় সবুজ হয়, যেটা একটু বিকালবেলার দিক থেকে কালচে মনে হয়, সেই রকম কালারটা। ওকে, এর বাস্তবিক এক্সাম্পল কি? মনে রাখো, এটা কিন্তু কঠিন নাম, নোট ডাউন করে নেবে। এটা হচ্ছে কোমাডোটাইট। কোমাডোটাইট, স্পেলিংটা ভুললো, কোমাডোটাইট। আচ্ছা, একটা জিনিস বলো, কেউ কখনো এই ইনফরমেশনগুলো লিখেছিলে কখনো, বা কোথাও পড়েছিলে, না প্রথম শুনছো? রেসপন্স করতে হবে। স্যার ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম শুনছো প্রত্যেকেই কি? মানে এগুলো হ্যাঁ স্যার, হ্যাঁ শুনিনি স্যার। আমি। ঠিক আছে, শুনোনি, ভয় পাওয়ার প্রয়োজন নেই, ভালো করে নোট ডাউন করো, অসুবিধা নেই। দেখো, এই যে ফেলস ফেলাপসিক আর মেফিকের মধ্যবর্তী, এই মধ্যবর্তী বলতে এখানে কি, এর ব্যাপারটা কি? ভালো করে শুনে রাখো। এখানে প্রপার কোনো স্টার দিয়ে রাখি, প্রপার কোনো পদার্থ বা খনিজ বলতে পারি না। লিখে রাখো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খনিজের মিশ্রণ লক্ষ্য করা যায়। বিভিন্ন ধরনের খনিজের কিন্তু মিশ্রণ লক্ষ্য করা যায়। এর বাস্তবিক এক্সাম্পল কি বলতে পারি? অ্যান্ডেসাইট। অ্যান্ডেসাইট কথাটা আশা করি আগেও শুনেছো, আজকেই লিখিয়েছি। অ্যান্ডেসাইট, এই অ্যান্ডেসাইট কার এক্সাম্পল? এই ফেলাপসিক আর মেফিকের মধ্যবর্তী আগ্নেয়শিলার এক্সাম্পল। তাহলে দেখো, এই এতক্ষণে আমার টোটাল আগ্নেয়শিলা টপিক কিন্তু আমি শেষ করলাম। টোটাল আগ্নেয়শিলার টপিক এই সবে শেষ করলাম। তো তোমাদের এটা একটু গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন, যে একটু ডেপথলি বলে রাখলাম। মানে যাদের জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো খুব কাজে লাগবে এসএলএসটি পরীক্ষায়। ওকে, আর শুধু তাই নয়, আমি যেহেতু বিভিন্ন মানুষজনের সঙ্গে, পর্ষদের সঙ্গে বিভিন্ন আলোচনায় মানে অংশগ্রহণ করি, তো এটুকু আমার কাছে তথ্য রয়েছে যে আপার প্রাইমারি কোশ্চেন কিন্তু খুব কঠিন হবে না, তবে খুব সহজও হবে না যে খুব ইজিলি আমরা পাস করে যাব বা ইজিলি ভালো নাম্বার পেয়ে যাব। সেই কারণে না এই এই বছর একটু সোশ্যাল সায়েন্সের টপিক একটু ডেপলি করিয়ে রাখছি, বা একটা নাম্বার যেন এখানে ছাড়ার ব্যাপার না থাকে। যেন যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের যেন যে করে হোক 135 মানে হতেই হবে। যাদের কোনো ক্যাটাগরি আছে তাদেরও কিন্তু 115+ পেতে হবে মিনিমাম। 90 পেলে পাস, 82 পেলে পাস, এই কথাগুলো এবার ভুলে যাও। পাস সার্টিফিকেট নট ইকুইভ্যালেন্ট টু তুমি ইন্টারভিউ ডাক পেয়ে মেরিট লিস্টে নাম আসা।
দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, বলো এতটার মধ্যে প্রত্যেকের লেখা কমপ্লিট? এরপরে পাললিক রূপান্তরিত স্টিল বাকি আছে, রেসপন্স করবে। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার কমপ্লিট। কমপ্লিট। চলো নেক্সট হেডিং করো পাললিক শিলা। নেক্সট হেডিং করো পাললিক শিলা। পাললিক শিলা। চল, তাহলে পাললিক শিলা তুলনামূলক ইজি। বলে ফেলো, কেউ একজন ব্যাখ্যা করো পাললিক শিলা বলতে আমরা কি বুঝি, বা পাললিক শিলা কি? পলি পলি সঞ্চিত হয়ে যে শিলাটা গঠন হয়। আরেকটু যদি ব্যাখ্যা করো, মানে পলি সঞ্চয় তো বুঝলাম, তাহলে পলি সঞ্চয়ের ব্যাপারটা কিভাবে হয় বা কিভাবে এটা এটা সম্পন্ন হয় যদি বলো। হুম, যেটা মনে হয়। মানে স্যার ভূমিক্ষয় থেকে। হুম, তাহলে দেখো পলি সঞ্চয়টা তো একদম কারেক্ট, এখানে ভুল কিছু নয়। দেখো, বহু বছর ধরে স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তাকে পাললিক শিলা বলে। তাহলে প্রথমেই যদি এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, তাহলে এই বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য কি লেখা উচিত বলে তোমাদের মনে হয়? পলি সঞ্চিত হয়ে গঠিত। হ্যাঁ, এটা তো বুঝলাম পলি সঞ্চয়। এমনি যেটা বললাম একটা ছোট্ট কথা কিন্তু পয়েন্ট বলে দিয়েছিলাম, বলতে পারবে? বহু বছর ধরে না, এটা স্তরীভূত। সঞ্চিত। স্তরীভূত, হ্যাঁ কিনা? স্তরে স্তরে হচ্ছে স্তরীভূত। নেক্সট, যখনই বহু বছর ধরে স্তরে স্তরে হচ্ছে, তাহলে এদের মধ্যে জীবাশ্ম থাকতে পারে কি পারে না? অবশ্যই থাকতে পারে, হ্যাঁ কি না? তাহলে লিখে নাও জীবাশ্ম বিশিষ্ট, যেটা এর ক্ষেত্রে আগ্নেয়শিলার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই। কেউ কোনো জীবদেহ ম্যাগমার মধ্যে ঢুকতে পারে না, তাই এটা অনেক একদম স্তরও থাকে না, জীবাশ্মও থাকে না, এটা থাকে। নেক্সট হচ্ছে যেহেতু স্তরে স্তরে গঠিত হয়, তাই প্রপার কোনো কেলাসন প্রক্রিয়া ঘটে না, তাই বলতে পারি অকেলাসিত। রেসপন্স করো। নেক্সট কি বলেছিলাম, আগ্নেয়শিলার ক্ষেত্রে ঘন এবং শক্ত ভারী, এক্ষেত্রে কি কোমল, হ্যাঁ কি না? অনেকটাই কোমলতা রয়েছে, কোমলতাটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বলতে পারি, হ্যাঁ কি না? রেসপন্স করো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট আর একটা জিনিস আমাদের বলে দেওয়া প্রয়োজন, যে এখানে একটা ছোট্ট করে বলে দিচ্ছি এর উপাদান কি থাকে। এর উপাদান কি? দেখো, পলি, এই পাললিক শিলার প্রধান উপাদান হচ্ছে পলি। পলি। এর প্রধান উপাদান হচ্ছে পলি। এবার পলি বলতে কি? পলি বলতে বিভিন্ন শিলার টুকরো, হ্যাঁ কি না? তাহলে এটাকে যদি আরেকটু ব্যাখ্যা করি, ব্যাখ্যা তো প্রয়োজন, তাহলে লিখে নাও অন্যান্য শিলার টুকরো বা শিলার চূর্ণ। ওকে, মনে থাকবে অন্যান্য শিলার চূর্ণ, তাহলে গুঁড়ি, যেটাকে নদীবাহিত নুড়ি হিসাবে বলতে পারি। তারপরে বলতে পারি বিভিন্ন ধরনের লবণ, হ্যাঁ কি না? যেটাই হচ্ছে পলির বৈশিষ্ট্যকে নতুনভাবে যুক্ত করে। এরপরে হচ্ছে ৩ নম্বর হচ্ছে জৈব পদার্থ। তাহলে এর মধ্যে প্রচুর জৈব পদার্থ, বর্তমান প্রচুর। একটা মাছ মরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে, কোনো একটা জলজ কোনো গাছ মাটির সঙ্গে বাহিত হয়ে হয়ে ওর মধ্যেই রয়ে যাচ্ছে। তাহলে জৈব পদার্থটা পলি বা পাললিক শিলার অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, হ্যাঁ কিনা? চল নেক্সট আমার যেটা জানা প্রয়োজন, এই যে পাললিক শিলা যে বলছি, এই পাললিক শিলার শ্রেণীবিভাগ কি? নেক্সট হেডিং করবে শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগ কিন্তু অনেকটাই সহজ, পাললিক শিলার টপিকটাও সহজ। শ্রেণীবিভাগ, তাহলে শ্রেণীবিভাগ যদি বলি, একে কটা ভাগে ভাগ করতে পারি? পাললিক শিলাকে মোটামুটি 3টে ভাগে ভাগ করতে পারি, 3টে। 1 নম্বর ভাগ নোট ডাউন করে নাও, যে যান্ত্রিক প্রক্রিয়া। ওকে, লিখে নাও যান্ত্রিক প্রক্রিয়া দ্বারা প্রক্রিয়ায় গঠিত শিলা। 2 নম্বর নোট ডাউন করবে রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত শিলা। রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত শিলা। আর 3 নম্বর নোট ডাউন করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যান্ত্রিক আর রাসায়নিক তো হলো, 3 নম্বর নোট ডাউন করবে জৈবিক পদ্ধতিতে গঠিত শিলা। 3টে পদ্ধতি বললাম, 3টে পদ্ধতির ওপর আমরা কিন্তু এই শিলার ভাগ আলোচনা করব। তাহলে যান্ত্রিক পদ্ধতিতে শিলা গঠিত বলতে কি? সেই একইভাবে যে লাভা শক্ত হয়ে কি গঠন করছে? আগ্নেয়শিলা। আগ্নেয়শিলা যদি যান্ত্রিক উপায়ে সময়ের সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়, তাহলে কি গঠিত হতে পারে?
পাললিক শিলা গঠিত হতে পারে। তাহলে এইটাই হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে গঠিত পাললিক শিলা, যার বাস্তবিক এক্সাম্পল কি লিখে নাও, বেলে পাথর। কোশ্চেন দেয়, তাহলে এই লাল কালারে যেগুলো আমরা উল্লেখ করছি সেগুলো প্রত্যেকটা পাললিক শিলার বাস্তবিক এক্সাম্পল। নেক্সট রাসায়নিক প্রক্রিয়া। তাহলে রাসায়নিক প্রক্রিয়া বলতে আমরা কি বলতে পারি? বলতে পারি এটাই যে রাসায়নিক বিচ্ছিন্নীভবনের ফলে পলি আস্তে আস্তে কি হচ্ছে, নিচে অধক্ষেপিত হচ্ছে, সেটা ধীরে ধীরে স্তরীভূত হয়ে কি হচ্ছে, স্তরীভূত হয়ে কিন্তু পাললিক শিলা গঠন করে। তাহলে কোন পাললিক শিলা রাসায়নিক কারণে সৃষ্টি হয়? নোট ডাউন করে নাও, চুনা পাথর। শুনে থাকবে, হ্যাঁ কি না? জৈবিক পদ্ধতি, খুব কমন একটা শিলার এক্সাম্পল আমরা পড়বো, বলতে পারবে? জৈবিক পদ্ধতিতে যেখানে উদ্ভিদ ও প্রাণীর ধ্বংসাবশেষ, ধ্বংসের কথা ঠিক শোনাচ্ছে না, কয়লা। কয়লা, ভেরি গুড এক্সাম্পল, কয়লা, হ্যাঁ কিনা? যার মধ্যে উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ কিন্তু বর্তমান হচ্ছে, যেটা ভূ প্রাকৃতিক কারণে ভূমিকম্প কোনোভাবে একটা যদি ভূ অভ্যন্তরে চাপা পড়ে আর পলির চাপে সেটা কালক্রমে শিলায় পরিণত হয়, সেটাকে আমরা বলতে পারি জৈবিক পদ্ধতিতে সৃষ্ট পাললিক শিলা। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করে দাও, ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ক্লিয়ার? চল নেক্সট, আজকে আমাদের শেষ অংশ, হেডিং করো রাসায়নিক শিলা। আচ্ছা প্রত্যেকের রেসপন্স করো, আগে লিখতে পেরেছো তো? আমি তাড়াহুড়ো করে লেখাচ্ছি কিনা, একটু রেসপন্স করো। না স্যার, হ্যাঁ স্যার, লেখা লেখা হয়নি। হয়ে গেছে। ঠিক আছে, লেখা হয়। দেবস্মিতা, স্বাগতা, অঙ্কিতা, অন্বেষা লেখা হচ্ছে। হ্যাঁ স্যার, লেখা হয়েছে। হ্যাঁ স্যার। নেক্সট নেক্সট নোট ডাউন করো, রূপান্তরিত শিলা। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলি, তোমাদের মধ্যে বিএড কাদের কাদের আছে একটু বলো তো আমাকে, কাদের কাদের বিএড স্যার আছে? আমার আমার আছে স্যার। আচ্ছা রিমি, তুমি কোথাও জিওগ্রাফি পড়ছো? না স্যার, আপনাকে তো বলেছিলাম, আপনি তো পরে নাম্বার দেননি। আমি একজনের নাম্বার তোমাকে প্রোভাইড করছি, উনি হচ্ছে কলকাতায়, উনি পড়ান, একটু পারলে যোগাযোগ করে নিও তো, এই 3 মাসের স্যার, ঠিক আছে। যতটা হয়। আর কারোর কি সাবজেক্ট একটু বলো আমাকে। স্যার আমার বাংলা। আমার বেঙ্গলি স্যার। বেঙ্গলি। বেঙ্গলি ম্যামের সঙ্গে যোগাযোগ করতে পারো, বেঙ্গলি ম্যাম ক্লাস করায়, কিন্তু পড়াচ্ছেও, বেঙ্গলি ম্যাম হচ্ছে ক্লাস করাচ্ছে। আমি পার্সোনালি কিন্তু তোমাদেরকে অনেকেই নাম্বার প্রোভাইড করেছি, চাইলে বেঙ্গলি ম্যামের সঙ্গে যোগাযোগ করতে পারো। আচ্ছা আর একটা কথা বলে দিই, যে এই আমাদের নির্দেশ অনুযায়ী তোমরা প্রত্যেকেই জানো যে WBSSCর গ্রুপ সি গ্রুপ ডিরও কিন্তু পরীক্ষা হতে চলেছে। আশা করব তোমরা প্রত্যেকেই পরীক্ষা দেবে, ওর জন্য কিন্তু একটু ম্যাথ ট্যাথ একটু ভালো করে রেডি রেখো। হিস্ট্রি জিওগ্রাফি করলে কিন্তু জিকেটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ওর জন্য ম্যাথ, ওর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ একটু ভালো করে রেডি করো, বুঝলে? আশা করব তোমরা প্রত্যেকেই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় বসবে, এমনকি বসা উচিত। তো তোমরা কিন্তু ওই টপিক ওই পার্টটা একটু ভালো করে নিও, বুঝলে? চলো, রূপান্তরিত শিলা বলো, কাকে বলে রূপান্তরিত শিলা, বা রূপান্তরিত শিলা কি? কে বলবে? রূপান্তরিত শিলা বলতে আমরা কি বুঝি? স্যার, আগ্নেয় শিলা বা পাললিক শিলা যদি রূপান্তরিত হয়ে অন্য কোনো শিলায় পরিবর্তিত হয় তাহলে সেটা একদম তাই, রূপান্তরিত। একদমই তাই। তাহলে এটাকে একটা শর্টে লিখে নাও, যে আগ্নেয় শিলা ও পাললিক শিলা, আগ্নেয় শিলা ও পাললিক শিলা, আগ্নেয় শিলা ও পাললিক শিলা, জাস্ট এইভাবে লিখে রাখো। বিভিন্ন যান্ত্রিক বা বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে পরিবর্তিত হয়ে যে শিলা গঠন করে তাকেই বলা হয় রূপান্তরিত শিলা। নাম শুনেই বুঝতে পারছো, এই শিলার কিন্তু প্রপার কোনো বৈশিষ্ট্য নেই, জাস্ট পরিবর্তিত হয়। তাহলে এই রূপান্তরিত শিলা, এটার যেটা প্রথম টপিক, যে এই শিলা কি কিভাবে ভাগ করতে পারি, তো নোট ডাউন করে নাও এর শ্রেণী বিভাগ। এটা জাস্ট এক্সাম্পল করলেই এই টপিক হয়ে যাবে। ওকে, জাস্ট শ্রেণীবিভাগ বলে হেডিং করো। তাহলে শ্রেণীবিভাগের যে হেডিং করবে, জাস্ট এইরকমভাবে হেডিংটা করো, যে প্রথমে লেখো, এদিকে লিখে নাও যে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা। ওকে, নেক্সট নোট ডাউন করবে পাললিক শিলা থেকে রূপান্তরিত, পাললিক থেকে রূপান্তরিত, এটা একটা ধরন হতে পারে। আর থার্ড কি হতে পারে? রূপান্তরিত থেকে রূপান্তরিত, মানে অলরেডি একটা রূপান্তরিত শিলা আছেই,
আবার সেটা যদি বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে অন্য শিলায় রূপান্তরিত হয়, তাহলে সেটা নতুন ধরনের রূপান্তরিত বলতে পারি। এইবার এইটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই টপিকটা খুব ভালো করে দেখো। আগ্নেয় শিলা, আগ্নেয় শিলার এমন কোন আগ্নেয় শিলা আছে যেটা থেকে রূপান্তর শিলা সৃষ্টি হয়? নোট ডাউন করো। গ্রানাইট, এইটা হলে কোশ্চেন দেয়। গ্রানাইট থেকে কি পরিণত হয়? কে বলবে? নিস নিস নিস, শিলা। নাইস বা নিস বলা হয়। সুন্দর, এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়। নেক্সট ব্যাসাল্ট, এই ব্যাসাল্ট থেকে কি গঠিত হয় বলা যাবে? ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট। অ্যাম্ফিবোলাইট, পারফেক্ট। নোট ডাউন করো, অ্যাম্ফিবোলাইট, ভালো করে খাতায় নোট ডাউন করবে, অ্যাম্ফিবোলাইট। ওকে, ব্যাসাল্ট থেকে অ্যাম্ফিবোলাইট। তারপরে আছে কি? গ্যাব্রো। গ্যাব্রো নিয়েও কিন্তু আমি ডিসকাস করে নিয়েছি, ওয়ান টাইপ অফ আগ্নেয়শিলা। গ্যাব্রো থেকে কি গঠিত হয়? লিখে রাখো সার্পেন্টাইন। এটা হয়তো শুনতে নাও পারো। সার্পেন্টাইন, স্পেলিংটা ভালো করে দেখবে, সার্পেন্টাইন। তারপরে নোট ডাউন করো বায়োটাইট। বায়োটাইট, বায়োটাইট থেকে কি গঠিত হয়? বায়োটাইট সিস্ট। বায়োটাইট থেকে গঠিত হয় বায়োটাইট সিস্ট। লাস্ট নোট ডাউন করো যে অগাইট। অগাইট, অগাইট থেকে কি গঠিত হয়? লিখে রাখো হর্ন ব্লেড। তাহলে দেখো রূপান্তরিত শিলার নাম পেলাম, আগ্নেয় শিলার এক্সাম্পল পেলাম। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? রেসপন্স করে দাও, ইয়েস অর নো, হ্যাঁ কি না? চলো এবার পাললিক থেকে রূপান্তরিত এক্সাম্পল কি লিখে নাও। প্রথমে বেলে পাথর। তাহলে বলো বেলে পাথর কিসে রূপান্তরিত হয়? কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট, সুন্দর, কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট। বেলে পাথরের পর নোট ডাউন করো কাদা পাথর। কাদা পাথর থেকে কিসে রূপান্তরিত হয়? সহজ একদম, কোশ্চেনে দেয় প্লেটে। স্লেট। স্লেটে পরিণত হয় কাদা পাথর। বেলে পাথর হলো, আর কি আছে? চুনা পাথর। চুনা পাথর থেকে কি পরিণত হয় সবাই জানো? মার্বেল। মার্বেল, পারফেক্ট, মার্বেল। ওকে, তাহলে এই যে কালো কালারে যেগুলো লিখেছি প্রত্যেকটা রূপান্তরিত শিলার এক্সাম্পল। তাহলে এই রূপান্তরিত শিলার মধ্যে একটা বিশেষ রূপান্তরিত শিলা রয়েছে যা আবার পরবর্তীকালে চেঞ্জ হয়। তার এক্সাম্পল কি? এই স্লেট। তাহলে নোট ডাউন করে নাও, এই স্লেট থেকে আবার একটা নতুন ধরনের রূপান্তরিত শিলা গঠিত হয়। কি নাম, কে বলবে? বলতে পারবে? স্লেট থেকে ফিলাইট হয়। স্লেট থেকে ফিলাইট। ফিলাইট। নোট ডাউন করে নাও, ফিলাইট। হয়েছে? দেখো তাহলে এতগুলো কিন্তু আমরা রূপান্তরিত শিলার এক্সাম্পল পেলাম। কোনো ডাউট, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, হ্যাঁ কি না? রেসপন্স করবে, না বোঝা যায়নি? মানে বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। এই রকম কিন্তু বিশেষ বিশেষ এক্সাম্পল লক্ষ্য করা যায়। বুঝতে পারলে? দেখো এছাড়া আমরা কি আর কোনোভাবে এর ভাগ করতে পারি? উৎপত্তির ওপর কিন্তু কিছু কিছু বিশেষ ভাগ লক্ষ্য করা যায়। তাহলে লাস্ট আজকে টপিক হেডিং করো যে উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ। কার? এই রূপান্তরিত শিলার। নোট ডাউন করো, উৎপত্তি অনুসারে। এই এক্সাম্পলগুলো কিছু ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখব, কিন্তু একটু লিখে রাখা প্রয়োজন। উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ। দেখ, তার মধ্যে প্রথমে লিখবে যে উত্তাপের ফলে, ১ নম্বর লেখো উত্তাপ। উৎপত্তি অনুসারে না লিখে এখানে কেটে একটু রেকটিফাই করে, এক্সট্রিমলি সরি, উৎপত্তির মাধ্যম অনুসারে। উৎপত্তির মাধ্যম অনুসারে লেখো, উৎপত্তির মাধ্যম অনুসারে। ঠিক আছে, একটু রেকটিফাই করা প্রয়োজন। উৎপত্তি অনুসারে কথাটা মানে সৃষ্টি ব্যাপারটা চলে আসবে, কিন্তু কিভাবে উৎপত্তি, তাহলে এটা উৎপত্তির মাধ্যম কথাটা বলাটা যুক্তিযুক্ত। তাহলে উৎপত্তির মাধ্যম অনুসারে যদি শ্রেণীবিভাগ করি, তাহলে প্রথমেই উৎপত্তির মাধ্যম হচ্ছে উত্তাপ। অর্থাৎ যেখানে আমরা যদি দেখি যে কোনো আগ্নেয় বা পাললিক শিলা মানে আন্দোলন হয়েছে, ভূমিকম্প হয়েছে, মাটির তলায় চলে গেছে, সেটা পরবর্তী ক্ষেত্রে উত্তাপের ফলে আবার নতুন শিলায় পরিণত হয়েছে, তাহলে সেটা উত্তাপকে একটা ফ্যাক্টর বলা চলে। যার এক্সাম্পল কি? বেলে পাথর।
যার এক্সাম্পল হচ্ছে বেলে পাথর থেকে কোয়ার্টজাইট। হ্যাঁ কিনা? অসুবিধা নেই। বেলে পাথর থেকে কিন্তু কোয়ার্টজাইট বা কোয়ার্টজট যেটাই বলতে পারো, কোয়ার্টজও বলা যায়। নেক্সট আরেকটা এক্সাম্পল খুব গুরুত্বপূর্ণ, কয়লা। কয়লা থেকে কিসে পরিবর্তিত হয় কেউ বলতে পারবে? কয়লা থেকে গ্রাফাইট। কয়লা থেকে গ্রাফাইট, এটাও কিন্তু বিশেষ বা একটা কার্বনের রূপভেদ বলা চলে। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে চাপ। একটা ফ্যাক্টর যদি টেম্পারেচার হয়, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে প্রেসার। প্রেসারে পরিণত হচ্ছে এরকম, তাহলে প্রেসারে পরিণত হয় তার এক্সাম্পল কি আমি লিখিয়ে দিয়েছি অলরেডি, গ্রানাইট থেকে। গ্রানাইট থেকে কি উৎপন্ন হয়? নিঃশিলা। হ্যাঁ কিনা? আর তারপরে কাদা পাথর। কাদা পাথর থেকে কি উৎপন্ন হয় বলো? স্লেটে। স্লেটে। ওকে, এগুলো জাস্ট দুটো উত্তাপ আর চাপটা বলার জন্য আমি আলোচনা করে রাখলাম। অসুবিধা নেই, রেসপন্স করো। ক্লিয়ার হয়েছে? তাহলে যে টপিকটা আমি বলতে শুরু করেছিলাম সেটা কিন্তু পৃথিবীর গঠন টপিকটা সম্পূর্ণভাবে শেষ করলাম। তোমরা রিকোয়েস্ট করবো, আগের দিনে অনেকটা ছোট টপিক ছিল, আজ কিন্তু অনেকগুলো ইনফরমেশন একত্রিত করে বলা হয়েছে। খাতা ফ্রেশ ভূগোলে খাতা বানাও, পরপর পরপর লিখে যাও, দেখবে আফটার 4-5 মান্থ একটা সুন্দর খাতার মতো রেডি হয়েছে। রেগুলোটা পড়ে নাও, দেখবে তখন পরীক্ষায় কোশ্চেন হাতে পাবে। খাতার বাইরে থেকে ভূগোলের টপিকে বা ইতিহাসের টপিকে বা সোশ্যাল সায়েন্সের টপিকে একটা বাইরে ছোট্ট কোশ্চেন পড়লে আমাকে বলবে। ওকে, তাহলে এই অংশটা একটু এগিয়ে যাক, তারপরে এমসিকিউ ডিসকাস করবো। আর ইতিহাস ক্লাস গতদিন যারা করনি একটু রেডি করে নিও, তাহলে নেক্সট সপ্তাহে আমি ইতিহাসের ওপর ফার্স্ট চ্যাপ্টারের ওপর এমসিকিউ ডিসকাস করবো। তারপরে সপ্তাহে শুরু করব বৈদিক সভ্যতা। ওকে, চলো তাহলে আজকে তাহলে এতটাই।